আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপে দ্রুত রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রস্তাব দিয়েছে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তবে বিএনপি দ্রুত নির্বাচনের জন্য তাগিদ দিলেও জামায়াত গুরুত্ব দিয়েছে সংস্কারে। নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার একসঙ্গে চলবে জানিয়ে সরকারের তরফ থেকে বলা হয়েছে, রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের রিপোর্ট এবং সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের উপর নির্ভর করবে নির্বাচনের টাইমলাইন। এদিকে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের যাবতীয় কাজে মন্থর গতি নিয়ে অসন্তোষ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। দর্শক, এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয়ে রোডম্যাপের মারপ্যাচে নির্বাচন ও সংস্কার। আর বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা এবং রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্কলে দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকে। সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। শুরুটা করতে চাই বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন আপনাকে দিয়ে। যেমনটা আজকে শিরোনাম, যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নির্বাচন একটা যৌক্তিক সময়ে হবে। এরপরে আমরা বেশ কিছু টাইমলাইন পেয়েছি। একটি হচ্ছে 18 মাস। আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন সংস্কার প্লাস 18 মাস। আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বিশেষ করে আপনাদের দলের পক্ষ থেকে বারবার প্রথম দিকেও আপনার এই সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন থাকলেও এখন কিন্তু সামনে এসছে হচ্ছে নির্বাচনের টাইমলাইন। কিন্তু জামাত বলছে প্রথমে সংস্কার এবং একই সাথে টাইমলাইন। তো একটু যদি বলেন আসলে সরকারের কাছে আপনাদের চাওয়াটা কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই শ্রদ্ধেয় সহ-আলোচক এবং আরটিভির দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে বিএনপি এই বিশেষ করে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে আমরা 42টি দল নিয়ে একটি মোর্চা করেছিলাম এবং সেই 42টি দল মিলে আগামী দিনের রাষ্ট্র সংস্কারের জন্য আমরা 31 দফা দিয়েছেন। সুতরাং আমরা মনে করি এবং আমাদের দলের স্ট্যান্ড, গতকালকেও আপনি যেটা দেখবেন যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হয়েছে, আমাদের মূল স্ট্যান্ড কিন্তু ওই 31 দফা। কারণ 31 দফার মধ্যে কি কি সংস্কার করতে হবে সব কিছু কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে, যার জন্য বিএনপি বলেছে যে আলাদা বিএনপির পর থেকে প্রস্তাব নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা 31 দফাকে যদি আপনারা অনুসরণ করেন তাইলে এই সংস্কার বলেন অথবা নির্বাচন বলেন, এটা অনেকটা সহজ হয়ে যাবে। এবং শুধু তাই না, আমরা জানি এই যে 42টি দলের মধ্যে আপনি দেখেন আমরা গণতান্ত্রিক মঞ্চ আর অন্যান্য মাহমুদুর রহমান মান্না সহ প্রায় অধিকাংশ, একমাত্র জামাত ছাড়া মানে অধিকাংশ দলগুলি এখানে আছে। তো সুতরাং আমরা মনে করি না যে এই আলোচনাটা খুব একটা দীর্ঘমেয়াদী হওয়ার খুব একটা প্রয়োজন আছে, কারণ একটা বিরাট রাজনৈতিক দলগুলি একটি প্রস্তাব অলরেডি উপস্থাপন করে রেখেছে এবং সেই জায়গায় তারা কিন্তু অনড়। অন্যদিকে জামাত যদি কোনো সংস্কার করতে পারে অথবা যদি অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, এবং আমরা বলেছি শুধু রাজনৈতিক দলগুলির মতামতের ভিত্তিতে সংস্কার হবে না, এখানে আপনার গণমাধ্যম আছে, এখানে অন্যান্য সামাজিক শক্তিগুলি আছে, সুশীল সমাজ আছে, যারা বিভিন্ন সময় এই যে নির্বাচন নিয়ে কাজ করেছে, তাদের মতামত দিতে হবে। সামগ্রিকভাবে যদি আপনার এই অন্তর্বর্তী সরকার যদি আগ্রহী হয় তাহলে আমার মনে হয় খুব একটা বেশি সময় নেই। সবাই এই কথাই বলছে খুব বেশি সময় না, তাহলে কত সময়? সেই সময়টা আমার তো মনে হয় যে আপনার একটা উদাহরণ আমি দিই আপনাকে। আপনাদের নিচে এখানে হয়তো আপনারা তখন ছাত্র ছিলেন না শিক্ষক, আমার খেয়াল নেই, আপনার হোসেন মোহাম্মদ এরশাদ যখন পদত্যাগ করেছিলেন, হ্যাঁ 6 ডিসেম্বর, আমার যদি মানে 7ই ডিসেম্বর বিচারপতি শাহাবুদ্দিনের সাথে ক্ষমতা নিলেন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 27 তারিখ নির্বাচন হয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে অবাধ, সুস্থ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হল শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে। উনি যদি 2.5 মাসের ব্যবধানে একটি ঐতিহাসিক নির্বাচন করে দিতে পারে তাহলে আমরা এখন পারবো না, বরং তার চেয়ে আমি মনে করি রাজনৈতিক দলগুলি এখন অনেক বেশি ঐক্যবদ্ধ এবং অনেক বেশি একটা জায়গায় তারা আছে। কারণ এই আপনি প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকারকে কিন্তু এখনো সবাই অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে, কোনো ক্ষেত্রে তাদের এটা, বরং তাদের কিছু কিছু কর্মকাণ্ড যেটা আমাদের এই প্রত্যাশাকে অনেকটা ব্যাহত করছে। যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বা এখন আমরা এখন একটা পর্যায়ে নিতে পারি নাই, দুর্মূল্যের ঊর্ধ্বগতি আমরা এখনো রোধ করতে পারি নাই, সামাজিক জীবনে একটা স্বস্তি আসা দরকার, সেই জায়গাগুলি আমরা বারবার ব্যর্থ হচ্ছি। এই জায়গাগুলি যদি আপনার এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে মানুষের মধ্যে আগামী দিনে হতাশা বাড়বে এবং এই হতাশার একটা মারাত্মক পরিণতি কিন্তু এই সরকারের উপর গিয়ে বর্তাতে পারে। নিশ্চয়ই আমি আবার আপনার কাছে ফিরবো, যেতে চাই সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী।
কালকের সংলাপের পরে এই সরকারের উপর চাপ আরো বাড়লো কিনা? ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে দর্শক, কলাকুশলী এবং আমার শ্রদ্ধেয় সহ-আলোচকদের শুভেচ্ছা। আমি মনে করি যে কালকে সংলাপ একটা বড় একটা টার্নিং পয়েন্ট সৃষ্টি করেছে, এবং এই টার্নিং পয়েন্টটা অবধারিত ছিল এই কারণে যে সমস্ত রাজনৈতিক পট পরিবর্তনের সবচেয়ে বড় অংশীজন হলো পলিটিক্যাল পার্টিগুলো, এবং পলিটিক্যাল পার্টিগুলোর মেজরিটি অংশ কি চায় এটা নিঃসন্দেহে একটি বড় চাপ, এবং এই চাপকে উপেক্ষা করার জায়গাটা খুবই ক্ষীণ এবং খুবই সংকীর্ণ, এবং এটা সহজে উপেক্ষা করা যায় না। এবং আমি খুবই একমত হব আমার শ্রদ্ধেয় সহ আলোচক মোশাররফ ভাইয়ের সাথে যে আমাদের দেশে আজকের যে রাজনৈতিক বাতাবরণ, আজকের যে পলিটিক্যাল পার্টিগুলো যারা স্টেক হোল্ডার আছে, তারা 90-এর চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা সমৃদ্ধ এবং অনেক বেশি প্রপোজাল প্রত্যেক পার্টির কাছে আছে। যেমন আমাদের দেশের ইলেকশন রিফর্ম নিয়ে একদম লিখিত প্রস্তাবনা আছে বামপন্থী দলগুলোর, এবং সেটা একদম বই আকারে ছাপিয়ে ইলেকশন কমিশনের কাছে দেয়া আছে, নতুন করে আবিষ্কার করার কিছু নাই। ফলে রিফর্মের যে কথাগুলো বলা হচ্ছে অ্যাজ এ প্রিকন্ডিশন অফ দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, দিস ইজ নট এ রকেট সায়েন্স যে এটা আবার আমাকে আবিষ্কার করতে হবে। এটার কিছু মিনিমাম ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো অলরেডি ইন হ্যান্ড। এখন এটার কিছু পেপার ওয়ার্কসের কাজ, যে আমরা মিনিমাম এই কাজগুলো হলে পরে সংস্কারের অন্ততপক্ষে শুভ সূচনাটি হবে। কিন্তু এখন যে জায়গাটা দেখা যাচ্ছে, যে পরিমাণ সংস্কার আমরা একটা ভার্চুয়াল আলোচনার মধ্যে আছি, যে সংস্কার বলা হচ্ছে যে সংস্কার, কিন্তু এটা একটা বায়বীয় বিষয় পরিণত হয়েছে, এবং এটা যে আসলে কি এবং কোথায়, এবং একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে যে এই সংস্কারের আলাপটা কি আতুর ঘরেই মৃত্যুবরণ করে কিনা। এবং ইতিমধ্যেই আপনি দেখবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি আপনার শ্বেতপত্র প্রণয়ন কমিটির যিনি দায়িত্ব পেয়েছেন, তিনি চট্টগ্রামে খুব সিগনিফিকেন্ট কিছু কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন যে তার কথার মধ্যে একটা হতাশার সুর এবং একটা আক্ষেপের সুর, এবং সবিস্তারে পত্রিকায় প্রকাশিত হয়েছে, এবং সেখানে তিনি বলছেন যে ওয়ার্ক করছে না, এবং মানুষের মনে একটা আতঙ্ক, ভীতি, এবং কোথায় যেন একটা সমস্যা। এই যে কোথায় যেন একটা সমস্যা, এই সমস্যা যেমন রাজনীতির, এই সমস্যা যেমন আমাদের নির্বাহী বিভাগের, এই সমস্যা আমাদের জুডিশিয়ারির, এই সমস্যা আমাদের আগামী দিনে নির্বাচন হবে কি হবে না, কত দিনে হবে, আসলে রিজনেবল টাইম কি 18 মাস নাকি রিজনেবল টাইম 3 মাস, এই দোলাচলের মধ্যে আমার মনে হয় যে সব কিছুই একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে। এবং যে পরিমাণ আশা আকাঙ্ক্ষা এবং যে পরিমাণ অপটিমিজম নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ সাধুবাদ জানিয়েছিল, এই সাধুবাদ না আবার নিন্দাবাদে পরিণত হয়, এরকম একটি প্রশ্ন কিন্তু জনমনে দানা বেঁধে উঠছে। এই অবস্থায় দাঁড়িয়ে যারা আমাদের উন্নয়ন অংশীদার, বিশেষ করে যারা উন্নয়ন সংস্থাগুলোকে টাকা পয়সা দেন, তাদের কাছে সবসময় সংস্কার একটি খুব পপুলার টার্মিনোলজি। এই পপুলার টার্মিনোলজির জন্য তারা $350 কোটি দিয়েছেন, ভবিষ্যতে হয়তো আরো দিবেন, কিন্তু এই টাকা কোথায় যাচ্ছে এবং সংস্কারের পানি কোথায় গড়াচ্ছে জনগণের কাছে সেটি কিন্তু দৃশ্যমান হচ্ছে না। আমি আবারও ফিরবো, যেতে চাই অধ্যাপক ডক্টর শামীম রেজা আপনার কাছে। হাসান তারিক ভাই যেটা বলছেন আর কি, যে সংস্কারটা আসলে কি, কোথায়, এটা একটা ভার্চুয়াল আলোচনা একটা চলছে, এবং সংস্কারের শেষ পরিণতি কী হবে সেটা নিয়েও এক ধরনের আশঙ্কার জায়গা উনি প্রকাশ করেছেন যদি সব কিছু ঠিকমতো ওয়ার্ক না করে। এই বিষয়ে আপনার মতামত শুনতে চাই। একই সাথে স্যার একটা বিষয় বারবার বলা হচ্ছে যে যেমন দ্রব্যমূল্যের ক্ষেত্রে আমরা গত সময়ে বলেছি সিন্ডিকেটের কারণে এই দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এখন সেই অর্থে সিন্ডিকেট তার নাই, তারপরে দ্রব্যমূল্যের দাম বাড়ছে কেন? আইন শৃঙ্খলা বাহিনীর যখন ইস্যু আসছে আমরা বলছি পুলিশ তার মোরাল হারিয়েছে, সেগুলো কতদিন লাগবে আসলে? পুলিশ এখন দেশে অপরাধ বাড়ছে, আমরা কি পুলিশের কখন মোরাল ফিরবে সেটার জন্য ওয়েট করব? এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে, একটু যদি বলেন। এটা খুব আকর্ষণীয় যে প্রশ্নগুলো করবার কথা সরকার যারা পরিচালনা করছেন বা অন্য অংশীজনকে, সেই উত্তরগুলো আমরা নিজেদের উপরে নিয়ে উত্তর দেবার চেষ্টা করছি। আমি এর আগেও একটা টেলিভিশন আলোচনা অনুষ্ঠানে ছিলাম, এবং সেখানে একই কথা বলছি যে মির্জা ফখরুল সহ অন্যান্যরা যারা আলোচনা করেছেন তাদের হয়ে আমরা আলোচনাগুলোর উত্তর দেবার চেষ্টা করছি। তাদের কাছ থেকে কিন্তু আমরা এসে পরবর্তীতে শুনতে পাচ্ছি না যে এই আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব। এটা আপনি লক্ষ্য করছেন কিনা? তার মানে এই না যে আমরা বিশ্লেষণ করব না, কিন্তু বিশ্লেষণ করা, নিজের গায়ের উপরে নিয়ে উত্তর দেওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। এই সরকার যাদের উপর আমরা সংস্কারের দায়িত্ব দিয়েছি, আমি আসছি সংস্কারের প্রসঙ্গে, তারা তো একটা সরকারও একই সঙ্গে, এটা মনে রাখতে হবে। আপনি 18 মাস প্লাস নেবেন বা 3 বছর বা 5 বছর বা 2 বছর 1 বছর, তারকে মনে রাখতে হবে এটা তো একটা সরকার,
আপনার কালকে প্রতিদিনকার জীবন চালাতে হবে না, রাষ্ট্র চালাতে হবে না। যেমন একটু আগে আপনি দ্রব্যমূল্যের কথা বললেন, এখন দ্রব্যমূল্য আগে আমরা সিন্ডিকেটকে দোষ দিতাম, আগে বলতাম অনেক মধ্যস্বত্বভোগী তৈরি হয়েছে। এই আপনার পাশেই যে বড় বাজার, সেখানে অনেক কিছু ঘটে, এক জায়গাতেই ডিমের দাম 3 বার পাল্টায়, তাহলে এখন কেন পারছি না? এটা তো আলটিমেটলি সরকারকেই দেখতে হবে। এখন রাস্তায় বিপ্লবীরা আছেন, আপনি আমি সচেতন আছে, সবার মধ্যে একটা যৌথবদ্ধতা আছে দেখেই কোনো দুষ্ট মানুষ হয়তো সুযোগ নেবার পাচ্ছেন না। কিন্তু আপনি ভাবুন তো যে এখন পুলিশ বাহিনীর যে অবস্থা, থানাগুলোর যে অবস্থা, যে পরিমাণে আমাদের ডিপ্লয়মেন্ট দরকার রাস্তায়, হাইওয়ে থেকে শুরু করে প্রত্যেকটা থানায়, সেই পরিমাণে কি লোক আছে? আপনি 2 দিন পরে যদি কোনো রকম পরিস্থিতির অবনতি হয়, সে দায়িত্ব কে নেবে? আপনি জনপ্রশাসনের দিকে তাকান, সংস্কারের কথা আমরা পরে আসি। আপনি 17 বছর বা প্রায় 2 দশক ধরে যে জনপ্রশাসন তৈরি করেছেন, আপনি কি সেটার আমূল পরিবর্তন করতে পেরেছেন? সেই জনপ্রশাসন সচিবের বিরুদ্ধেও তো স্যার একটা অভিযোগ এসেছে। এবং প্রায় কিছু আমি বলছি না যে কালকে একেবারে বিরাট আপসেটিং কোনো কিছুগুলো তো সরকারি চলতে পারবে না। যে কথা একদম শুরুতে আপনার মনে আছে অর্থ উপদেষ্টা একই কথা বলেছেন যে ব্যাংকগুলো যদি আমি কালকেই একেবারে আমূল পরিবর্তন করে দিই, তাহলে তো আমি চলতে পারবো না। সেটা আমরাও বুঝছি, কিন্তু আপনি কিন্তু সেই পুরনো সেটই রেখেছেন। সেই সেটের মধ্যে কেউ সামনের বেঞ্চে আসছে, কেউ সামনের বেঞ্চ থেকে আপাতত সংস্কারটা স্যার হচ্ছে কোথায়? না, আসছি এরকম। আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাথমিকভাবে আপনার খুব মামুলি মনে হবে যে কিছু উচ্ছ্বাস করছেন বা কিছু যৌক্তিক অযৌক্তিক দাবি করছি, কিন্তু আপনি যখন সংস্কারের প্রসঙ্গ আনবেন তখন আপনি বুঝতে পারছেন যে 5 বছর বা 10 বছর পরে এর প্রভাবটা কোথায় গিয়ে পড়বে, এবং সেটা তো যে সরকার থাকবে তাকেই তো দেখতে হবে। আপনি এখন রাষ্ট্র বিরাট ঋণের মধ্যে ডুবে আছে, আমরা বলছি আমার প্রচুর মূলধন শহরী সুদ বা অন্যান্য যেগুলো আছে, সেগুলো এই সরকার যতদিন থাকবেন তাকে সেগুলো পরিশোধ করতে হবে না। এরকম আপনি দীর্ঘ তালিকা তৈরি করতে, তার মানে এ নিজে একটা সরকার, তাকে প্রাত্যহিক কাজ করতে হবে, একেবারে বৈদেশিক বিষয় থেকে শুরু করে আভ্যন্তরীণ প্রত্যেকটা। আপনার যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো ছিল, সেই নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো কি চলে যাবে? যে এই সরকার যতদিন থাকবে তা তো চলে যাবে না। আপনি প্রতিদিন যদি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তারা বলেন যে শহরে ঢুকতে আগে যে চাঁদাবাজি বা আরো কিছু সুবিধা নেওয়া, বাহিনীর লোকজনের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেটা এখন নাই। কিন্তু আপনি কি নিশ্চয়তা দিতে পারছেন ঢাকার বাইরের বাকি সব জায়গায় ল অ্যান্ড অর্ডার একই রকম চলছে? রাতের চলাচল বা অন্যান্য চলাচল, সেটা কতদিন পর্যন্ত একটু করতে চাই। শুরুর দিকে তো রাজনৈতিক দলগুলো প্রথম এবং দ্বিতীয় দফার সংলাপ যেগুলো সরকারের সাথে হয়েছে, তারা অকুণ্ঠ সমর্থন দিয়েছে। হঠাৎ করে এমন কি হলো যে তারা নির্বাচনের রোডম্যাপটাকে সামনে নিয়ে আসছে? এখনো যে সমর্থন দিচ্ছেন না তা তো না, নিশ্চয়ই দিচ্ছে। আমি আপনার কথা প্রসঙ্গে বলছি যে যখনই আপনি একটা সময়ের কথা বলছেন, তখনই আপনাকে মনে রাখতে হবে যে সংস্কার প্লাস আপনার প্রাত্যহিক কর্মকাণ্ড। সুতরাং সে প্রাত্যহিক কর্মকাণ্ড হতে গেলে আপনাকে হয় একটা সরকারের মতো একটা একটা বড় সময় নিয়ে আপনাকে থাকতে হবে, আর না হলে আপনাকে একটা ট্রানজিশনের মতো করে আপনাকে মনোভঙ্গি দেখাতে হবে যে আমি তৈরি করে দিয়ে যাচ্ছি, বাকি তোমরা সেটা পালন করো। এখন সংস্কার, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বোধহয়, যত বড় রাজধানী তত বড় নয় হৃদয়পুর। এখন আপনি রাজধানী যত বড়, মন উনি মনে করছেন অত বড় না, কিন্তু মন আরো বেশি বড়। এখন যে সংস্কারগুলোর কথা বলেছে, সংস্কারকে আমরা এতদিন বলিনি? আমরা কি জনপ্রশাসন সংস্কারের কথা বলা হয়নি অন্য সরকারগুলোর সময়? পুলিশ সংস্কার কি নতুন কোনো বিষয়? বা অর্থখাতের সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার? এখন পার্থক্যটা হলো আপনি এতদিন সংলাপের কথা বলে আপনি পার্সোনা নন গ্রাটাতে পরিণত হতেন। সংলাপ শব্দই আপনি হয়তো অনুষ্ঠানে বলতে পারতেন, এই অনুষ্ঠানে বলতে পারতেন না। এখন আপনি সেটা খোলাখুলি বলতে পারছেন যে সংলাপ ভীতিকর কোনো কিছু না, ছোঁয়াচে কোনো কিছু না। আবার একই রকম ভাবে আপনি বলতে পারছেন যে এই সংস্কার আমি আগেও চেয়েছি, কিন্তু সেটা রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবে হয়তো আমি চাইনি। আমি অত বড় অডাসিটি দেখাতে পারিনি, অডাসিটি বলতে আমি ওবামার কথা করে বলছি যে আকাঙ্ক্ষারও একটা অডাসিটি, সেটা আমি পাইনি। ছাত্র জনতা সেটাকে সম্ভব করেছেন তাদের জীবনের বিনিময়, যে কারণে আমরা এই সংস্কারটাকে ভিন্ন মাত্রায় দেখছি। কিন্তু ওই সিদ্ধান্তটার মাঝামাঝি একটা অবস্থায় আসতে হবে যে এই সংস্কারটা আপনি যেমন 3 মাস একটা সময় দিয়েছেন যে একটা রূপরেখা পাওয়ার পরে এটা একটা কনসালটেশন প্রসেসে যাব, তারপরে কত দূর। কিন্তু এরপরে আপনি যদি আরো সংস্কার চাইতে থাকেন, আরো সংস্কার চাইতে থাকেন, রাষ্ট্রের আরো খাত আছে, এবং আপনি সংবিধানের ব্যাপারে কি করবেন সেই আলোচনা যদি আপনি আরো জটিল প্রক্রিয়ায় নিয়ে যান, তাহলে কিন্তু এই আলোচনা আরো কঠিন আকার ধারণ করবে। সুতরাং আমার কাছে মনে হয় যে কথাটা একটু আগে আপনি বলছিলেন বা স্কলে দেখছিলাম যে সংস্কার চলুক, সংস্কারের রূপরেখার সামনে আসুক, কিন্তু আলোচনা এবং সংলাপও চলুক, এবং এটা ভীতির কোনো কিছু না, এটা ভয়ের কোনো কিছু না। এতে যে সুবিধাটা হবে, বড় যে অংশীজন রাজনৈতিক দলগুলো তারা আসলে কি চাইছেন, এই সংস্কার থেকেও কি চাইছেন, নির্বাচন তো সবারই প্রত্যাশা, সেটাও যেন আমাদের কাছে স্পষ্ট হবে। একই সঙ্গে যে সরকার আছেন, যাদেরকে আমরা সংস্কারের দায়িত্ব দিয়েছি, রাষ্ট্র অনেক বড়। আপনি যতই আমরা এটা রেটরিক হিসেবে বলি রাষ্ট্র সংস্কার, সেটা কিন্তু আমরা যে আলোচনা করছি তার চাইতে অনেক অনেক বড়। সে মনোভঙ্গি আমরা তৈরি করা 1-2 দিনের কাজ না, সেই পরিবেশ তৈরি করা 1-2 দিনের কাজ না। আপনি একটা পররাষ্ট্রনীতির রূপরেখা দিতে পারেন, কিন্তু একটা পররাষ্ট্রনীতির ধারণা, আকাঙ্ক্ষা এবং দৃষ্টিভঙ্গি তৈরি করতে গেলে কয়েক দশক প্রয়োজন হয়। এটা এত সহজ কাজ না।
সুতরাং আমার মনে হয় আলোচনা চলুক, কিন্তু এই বিষয়গুলো হঠাৎ হঠাৎ করে একটা নতুন বীজগণিত শেখার মতো এত প্লাস এত যোগ করা সেগুলো বোধহয় বলবার আগে একটু সতর্ক থাকা প্রয়োজন যে আমরা আসলে কি বলছি। কারণ আমরা একই সঙ্গে রাষ্ট্র পরিচালনারও সরকার, সরকার পরিচালনারও সরকার, আবার একই সঙ্গে সংস্কার করবারও সরকার। সুতরাং আমি মনে করি যে কথাগুলো বিবেচনা খুবই পরিষ্কার করেছেন। আমি আবারও যেতে চাই এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে, যেমনটা অধ্যাপক শামীম রেজা বলার চেষ্টা করলো যে সংস্কারও চলমান থাকুক, সংলাপও চলমান থাকুক। একই সাথে যে প্রশ্নটি আমি প্রথম রাউন্ডে আপনাকে করেছিলাম, বিএনপির মধ্যে ওই কোনো ধরনের কি আশঙ্কা তারা মনে করছে কিনা যে এইটা প্রলম্বিত হতে পারে এই সরকার? না, একদম সোজা বাংলায় বলি, না, বিএনপির মধ্যে আশঙ্কাটা হলো এই সরকার কিন্তু এখনো একটা সার্বজনীন সমর্থন নিয়ে আছে। আপনি যখন সংস্কার করতে যাবে অনেক কিছু আছে, অনেকের পছন্দ হতে পারে, অনেকের নাও পছন্দ হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তার জনপ্রিয়তার মাপকাঠিতে কিন্তু একটি সংকট দেখা দিতে পারে। তা আপনি একটা এই মুহূর্তে স্ফূর্তি যে কাজটি আপনি করতে পারবেন, আপনি যখন সময় যত কিন্তু আপনি একটা জটিলতার মধ্যে পড়ে যাবেন। এক আরেকটি আমি একটু প্রফেসর শামীম রেজার সাথে আমি বলতে চাই যে আপনাকে এটা মনে রাখতে হবে, আপনি একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, একটা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট। আপনি কি ইন্টারিম গভর্নমেন্ট তো এখন সংবিধানেই নাই, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি, তারপর আমরা আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা যে তৈরি করেছি, এখন আপনাকে তো আপনি তো অনন্তকাল থাকবেন নিশ্চয়ই। তা আপনাকে নিশ্চয়ই যে কথাটি আমরা বলেছি, আপনাকে যেমন আমরা যে কোনো পরিকল্পনা যেমন করেন, যেমন আপনারা যেমন পড়ান আমাদেরকে যে আমাদের স্বল্পমেয়াদী আমরা পরিকল্পনা করি, একটা মধ্যমেয়াদী পরিকল্পনা করি, একটা দীর্ঘমেয়াদী। এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করবে কে? যেটা নির্বাচিত সরকার। আপনি এখন কি করবেন? আপনি একটা শর্ট পরিকল্পনা করে কিভাবে এই সংকট থেকে জাতিকে রক্ষা করতে পারেন সেই স্টেপটা আপনি নেবেন। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি শর্টটা করার পর আমি আরো সময় পেলাম, আমি আপনার মিডল যে প্ল্যানটা আপনি সেটাও স্টার্ট করে দিতে পারেন। কিন্তু আপনি যদি বলেন যে আমি টোটাল প্রসেসটাকে শেষ করে আমি যাব, একটা শব্দ বারবার বলা হচ্ছে রিসেট বাটন। রাষ্ট্র, যেটা প্রফেসর শামীম রেজা বলেন যে এটা হয়তো রেটরিক, যে রাষ্ট্র তো আসলে একটা বিশাল ব্যাপার, এখন আমি রিসেট করলাম, এটা তার কম্পিউটারের পিসি। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিই, যে আপনার নিশ্চয়ই মনে আছে এই যখন কেয়ারটেকার বিলটা পাস হয়, সকল রাজনৈতিক দলগুলো অকুণ্ঠ সমর্থন দিয়েছে না, এবং সেটা দিয়ে মোটামুটি বাংলাদেশের 4টা নির্বাচন হয়েছে। পরবর্তী সময় আমরা দেখলাম এটা প্র্যাকটিস করতে গিয়ে যেখানে কি বেশ কিছু ত্রুটি রয়ে গেছে, যেমন সরকারের মেয়াদটা কত হবে এটা নাই, যেটা দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ওই যে 111 গভর্নমেন্ট কিন্তু 2 বছর কাটালো। এখন এখানে আপনি রিপেয়ার করতে পারেন যে আমার মেয়াদটা কি হবে, অথবা আপনি বলে দিতে পারেন যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টেরিয়ার গভর্নমেন্ট যা বলেন এদের কার্যের পরিধিটা কি হবে, এটা কতটুকু পর্যন্ত যেতে পারবে, কারণ এই সুযোগটা আপনার সামনে আছে, কারণ আপনি একটা কিন্তু সংস্কারে আপনাকে যেতে হচ্ছে। এক, তারপর যে কথাটি শামীম রেজা স্যার বলেছে যে আপনার মনে করেন সংবিধান সংস্কারের নানা বিষয়, এবং ইন্টারেস্টিং যে যিনি সংবিধান সংস্কার কমিটির প্রধান তিনি আবার সংবিধান পুনর্লিখনেরও কথা বলেছেন। এটা তো সম্ভব, আমাদের সংবিধানে অনেক কিছু তো আমরা উইলিংলি আমরা মেনে নিয়েছি, না সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। এখন আপনার সমস্যা আছে না স্যার, এখন হলো আপনার মূল মোটা দাগে আমরা কি দেখছি যে আর্টিকেল 70 নিয়ে একটি সংকট আছে, 70 অনুচ্ছেদ। এখন আপনি এইটাকে এই যে শর্ট পিরিয়ডে আপনি এটা বলে দিতে পারেন যে এটা আমরা কোন ক্ষেত্রে এটা আর্টিকেল 70 কাজে লাগবে। যেমন সবাই বলছে একটা গভর্নমেন্ট যাতে পড়ে না যায়, ভোটিং এর ক্ষেত্রে, বাজেটের ক্ষেত্রে, আপনি সংবিধান সংস্কারের ক্ষেত্রে। এখন আপনি যদি প্রতিনিয়ত আমি আমার দলটা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, এখন আমি যদি আমার দলের বিরুদ্ধে একটা ওপিনিয়ন দেই, আমার যদি মেম্বারশিপ চলে যায়, এখানে আপনি আমাকে প্রোটেকশন দিতে পারেন না। তারপরে একটা প্রশ্ন কিন্তু আছে, এতগুলো রক্ত, এতগুলো প্রাণের বিনিময়ে এরকম একটা পরিবর্তিত বাস্তবতা আমরা পেয়েছি, নিশ্চয়ই একটা যেনতন নির্বাচন বা রুটিন নির্বাচন যেহেতু নিশ্চয়ই এই সরকারের, এবং সেটিও তো নিশ্চয়ই আপনি মনে করেন। এটাকে আমি মনে করি, আমি কিন্তু আগেই বলেছিলাম বিচারপতি শাহাবুদ্দিন আমলার সময় তো এর সাথে সবকিছু শেষ করে দিয়েছিল, কারণ এইটা হলো আপনি মেসেজটা জাতিকে কি দেন, নিশ্চয়ই আপনি কি মেসেজটা দিতে চান। যদি বাংলাদেশের মানুষ মনে করে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকারটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার চায়, আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ লোক সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে। আমি আবারও শুনতে চাই সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী আপনার কাছে একটু যদি বলেন যে আসলে সরকার কি কোনো সামহাও প্যাচে পড়ে যাচ্ছে কিনা। একদিকে সংস্কার, যেটা অধ্যাপক শামীম রেজা বারবার বলছেন, তাকে তো প্রাত্যহিক কাজও চালাতে হচ্ছে, আইন শৃঙ্খলা ফেরাতে হচ্ছে, শ্রমিক অসন্তোষ, দ্রব্যমূল্যের চাপ, লোনের চাপ, এগুলো কিন্তু তার একদম রেগুলার কাজ। পাশাপাশি আবার সংস্কার, আবার নির্বাচনী একটা চাপ আছে, এ কি একটা মারপ্যাচে পড়ে যাচ্ছে কিনা? মারপ্যাচের বিষয় না, এটা হলো পার্ট অফ ডিউটি। যে আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে রাধে সে চুলও বাঁধে। তো এখন এই রাধা এবং চুল বাঁধার কাজটা তো পাশাপাশি চলবে।
কিন্তু মানুষের যে অ্যাসপিরেশন, চাপটা কোন জায়গায়, প্যাচটা হলো এই জায়গায়, এই যে এত বড় আত্মত্যাগ এবং এত বড় একটা, আমি বলবো যে একটা আর্থকোয়েক, এক ধরনের একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি মানুষের হলো, মানুষের চিন্তার এবং অ্যাসপিরেশনের। সেই জায়গায় মানুষের যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষার জায়গাটা শুধু গতানুগতিক পরিবর্তন না, করিমের জায়গায় রহিম চলে আসলো তার মানে সব হয়ে গেল, বিষয়টা এ না। এখন যেটি হচ্ছে না, এটাও নিয়ে একটু বারবার এই আলোচনাটা আমি আসছি ওই জায়গায়, করিমের জায়গায় রহিম বলতে আসলে রহিম আপনি কাকে মনে করছেন? মানে XYZ। আমি একটা উদাহরণ আপনি ভেঙে বলেন না, যেমন ধরেন যে আগে একটা জায়গায় আওয়ামী লীগ যদি করিম হয় তাহলে রহিমটাকে, রহিম তার অপোজিটে যারা আছে, তার মানে আপনি বিএনপি শুধু এখানে, এখানে জামাত আছে, অন্যান্যরা আছে, বাঙালি জ্ঞাতি ভাই সবাই। তো এখন বিষয়টা হয়েছে যে এটা আমি রূপক করতে বলছি যে মানুষ ব্যক্তির বদলটা তো দেখতে চায় নাই, মানুষ আসলে ব্যবস্থার বদলটা দেখতে চেয়েছে। এবং আপনি দেখেন সিনেমা হলে কি দেখাতো, সিনেমা পুরো সিনেমা দেখার আগে ট্রেলার দেখায় বা বিভিন্ন ফটো, বিভিন্ন টিজার দেখায়, এটা থেকে দর্শকরা বুঝতে পারে যে পুরো সিনেমাটা কেমন হবে। তো আমাদের এই যে একটা অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানের ট্রেলার তো দেখতে পাচ্ছি না, যে ট্রেলার দেখে আমি বুঝতে পারবো সিনেমাটা কেমন হবে, ফুল সিনেমাটা কেমন হবে। তো এই যে দৃশ্যপট, রাজনীতির যে দৃশ্যপট, এমনও থাকে কিছু কিছু সিনেমায় ট্রেলারটা গোপন রাখা হয় যে ক্লাইম্যাক্সের জন্য, সেটাও হতে পারে, কিন্তু মিনিমাম ক্লাইম্যাক্স ছাড়াও কিছু মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনি কিছু ট্রেলার আপনাকে রাখতে হয়, যেমন আমাদের পাঠ্যপুস্তকের ব্যাপার আছে। এবং দেখেন এখানে যে আন্দোলনের একটা বড় জায়গা যে এখন মিসিং হচ্ছে, সেটা কি, এখন ইলেকশন সামনে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে ডায়ালগ হচ্ছে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আন্দোলনের এই প্রথমবারের মতো শিক্ষক নেটওয়ার্ক, মানে এটা একটা নিউ ফেনোমেনা যে একটা বড় গণ অভ্যুত্থানে শিক্ষকদের একটা পার্টিসিপেশন। অর্থাৎ আমি এটাকে যদি সিম্বল ধরি, বিভিন্ন শ্রেণী পেশার যে অংশগ্রহণ ছিল তারা কিন্তু এই আন্দোলনের একটি বড় অংশীজন, তাদের সাথে ডায়ালগটা কখন হবে? তাদের স্পেসটা একটু সংকুচিত হচ্ছে বলে অনেকে বলছে, কারণ আমরা জানি যে শিক্ষক নেটওয়ার্কের কথা বললেন বলে বললাম, আমাদের দুজন সহকর্মী সেই নেটওয়ার্কের যাদেরকে পাঠ্যপুস্তক প্রণয়নের যে সংস্কার সেখানে রাখা হয়েছিল, পরবর্তীতে একদিনের মাথায় বা দুদিনের মাথায় সেই এবং এটা কমিটি ডিসলভ করা হয়েছে, খুবই অপমানজনক হয়েছে এবং শিক্ষার্থীরা এটা আঘাত পেয়েছে, সাধারণ মানুষ আঘাত পেয়েছে। এবং এরকম কি কোনো আপনার মনে হয় কিনা সরকারের ভেতরও অনেকেই বলার চেষ্টা করছেন যে সরকারের ভেতর আসলে ঠিক কতটা সরকার আছে এটাও ঠিক বোঝা যাচ্ছে না? কেউ কেউ ঠাট্টা করে বলে যে এটা এনজিওগ্রাম, মানে এনজিওগ্রাম মানে বেশিরভাগ এনজিওর লোক তো মানুষের এনজিওগ্রাম কখন হয়, যখন হার্টে ব্লক হয়ে যায়। তো এখন সরকারের মধ্যে কোথাও কোনো ব্লক হয়ে গেলে সেই এনজিওগ্রাম সরকার অনেকে ঠাট্টা করে বলে, আমি সেটা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে বিভিন্ন শ্রেণী পেশা, আপনি দেখেন ট্রেড ইউনিয়নগুলো আজকে আশুলিয়ায় শ্রমিক গুলি করে মারার জন্য তো এই আন্দোলন হয় নিশ্চয়ই। আজকে আপনি দেখেন যে ক্যাম্পাসগুলোর সিচুয়েশন কি, আমি যে করিম রহিম বললাম, এই যে ভিসি নিয়োগ হয়ে যাচ্ছে, ফটাফট ভিসি নিয়োগ হয়ে যাচ্ছে, এইটার মধ্যে কি প্রপার জনগণের রিফ্লেকশন হচ্ছে? এখানে কোশ্চেন তৈরি হচ্ছে। আমাদের জুডিশিয়ারিতে দেখেন, জুডিশিয়ারিতে বিভিন্ন ধরনের পদায়ন হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু রিপারকেশন হচ্ছে, যেটা অতীতে আওয়ামী লীগ করেছে, যে তারা ক্ষমতায় এসে ঢালাও সব বাদ, তাদের লোক বসিয়েছে। এখন কাদেরকে বসানো হচ্ছে? তারা কি নির্দলীয় নিরপেক্ষ? তাদের কি কোনো দলীয় সংশ্লিষ্টতা নেই বা দলীয় আনুগত্য নেই? এই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে উঠছে। একটু আমি এই মতামতটা একটু শামীম রেজা স্যারের কাছ থেকে নিতে চাই। এই যে আপনার সংস্কারের প্রাথমিক ধাপ হিসেবে আমরা কিছু পদায়ন দেখেছি, কিছু পরিবর্তন দেখেছি, কিছু পদত্যাগ দেখেছি, তো ওই প্রশ্নটাতে ঘুরে ফিরে আবারও আসছে, যাদেরকে আপনি পদায়ন করলেন তাদেরও তো নিশ্চয়ই একটা দলীয় পরিচয় আছে। আলোচনাটা কিন্তু অনেকটা আগের মতোই। আমি মাঝের আলোচনা একটা জিনিস যোগ করি যে আমরা সর্বত্রই আলোচনা করছি সময় নিয়ে, সংস্কার নিয়ে, রাজনীতি নিয়ে, এগুলোই তো প্রধান শব্দ, তিনটা বা চারটা। এই সরকারের প্রয়োজনীয়তা, বাস্তবতা নিয়ে কিন্তু আমরা কেউ দ্বিমত পোষণ করছি না, আমরা কেউ প্রশ্নও করছি না, কারণ একটা জন আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি সরকার তৈরি করেছেন, এরপরে তার কোনো কথাই উঠতে পারে না। কিন্তু মনে রাখতে হবে যে এই সরকার বিপ্লব করে আগের সব কিছুকে প্রতিস্থাপিত করেনি। এটা কিউবান রেভলিউশন না, বা এটা ইরানের বিপ্লব না, বা ওই ধরনের না। আমরা একটা বড় আকারের বিপ্লব করেছি। বিপ্লব মানে এত সংক্ষিপ্ত সময়, এটা ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে, যেটা বহু যুগ আমাদের এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, এরকম মৃত্যু, এরকম নৃশংসতা। কিন্তু আমরা কাঠামোটা কিন্তু মেনে নিয়েছি। কাঠামো মেনেই কিন্তু সেই সংবিধানের মধ্যে, সেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই আপনি একটা সরকার স্থাপন করে তাকে দিয়ে আবার ওই কাঠামোরই সংস্কারটা আপনি আনয়নের চেষ্টা করছেন। এইটা বারবার কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমরা এই বিচিত্র আলোচনা করছি দেখে তার মানে এই না যে এই সরকারের বাস্তবতাকে আমরা অস্বীকার করছি। নিশ্চয়ই এর গ্রহণযোগ্যতার, প্রয়োজনীয়তা আর বাস্তবতা এ নিয়ে আমাদের কোনো রকম দ্বিমত নেই। এবং আপনি যখন শিক্ষার্থী ছিলেন, আমার মনে আছে একদিন এসে বলেন, স্যার এই অক্সফোর্ড ডিকশনারিতে নতুন একটা শব্দ ঢুকেছে, যুবকম্প। তখন তো এটা যেটা ঘটেছে এটা একটা যুবকম্পই। অনেক বছর পরে এখন তো আপনি পরিণত বয়সী শিক্ষক বা গবেষক,
গণমাধ্যম কাজ করছেন, আপনি দেখেন একটা যুবকম্পের ভিত্তিতে আপনি একটা বড় প্রত্যাশার জায়গায়, এই প্রত্যাশার সঙ্গে বয়োজ্যেষ্ঠদের প্রত্যাশা যোগ হয়েছে, আগের প্রত্যাশা যোগ হয়েছে। মনে রাখতে হবে যে রাজনৈতিক দলের সীমাবদ্ধতা কোথায়। আপনি যদি বিএনপির কথা ধরেন, সে যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, সে স্বাভাবিক একটা দল, তার অনেক জনপ্রিয় কাজ করতে, অজনপ্রিয় কোনো কাজে ক্ষমতাসীন দল একটা যেতে পারে না, কারণ বিভিন্নভাবে তার সীমাবদ্ধতা তৈরি হয়। তার রাজনৈতিক সীমাবদ্ধতা আছে, শরিকদের নিয়ে সীমাবদ্ধতা আছে, তার জনপ্রিয় অজনপ্রিয়তার বিষয় আছে। 15 বছর যে সরকার ছিল, আপনি যদি খুব মোটা দাগে ধরেন, তার যে লোকরঞ্জনবাদ সে তৈরি করেছে, জবাবদিহিতাকে সে গুরুত্বপূর্ণ মনে করেনি, এবং সে এমন একটা ডিসকোর্স বাতাবরণ তৈরি করেছে যে এর মধ্যে বড় আকারের সংস্কার করাই সম্ভব না। সুতরাং ওই পরিস্থিতির মধ্যে তার নির্বাচন কমিশনে হাত দেওয়া সম্ভব হয়নি, দুদকে হাত দেওয়া সম্ভব হয়নি, জনপ্রশাসনের উপর সে নির্ভর করেছে, সহজ কথায় আপনার ল এনফোর্সিং এজেন্সির উপরে সে নির্ভর করেছে। সুতরাং সংস্কার তার পক্ষে করা সম্ভব হয়নি। এখন আমরা প্রত্যাশা করছি যে এই মুহূর্তে সংস্কারগুলো কে করবে, এবং এটা একটা ঐতিহাসিক সুযোগ। কিন্তু তার সঙ্গে বারবার একটা প্রকল্পের মতো, আমরা যেমন একটা গবেষণা প্রকল্প করি, একটা তার অবজেক্টিভ সুপার অবজেক্টিভ রেখে আমি কতটুকু করব, আমার একটা মেথড থাকে, অনেকটা সেই জায়গায় ধরুন তারেক ভাই আছে দেখে বলি, বিচারক নিয়োগের প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে না, কিভাবে হবে। আমরা নিম্ন আদালতের বিষয়গুলো নিয়ে কি নতুন আলোচনা করছি, তার পদায়ন থেকে শুরু করে, তার বিচারিক প্রক্রিয়া থেকে শুরু করে, তার অন্যান্য হাজারটা অবজারভেশন সেখানে আমাদের আছে। এই কাজগুলো আওয়ামী লীগ বিএনপি কেউ করে যেতে পারেনি, জাতীয় পার্টির সময় পুরোপুরি সম্ভব হয়নি, এমনকি সামরিক সরকারের সময় পুরোপুরি সম্ভব হয়নি। এখন যদি এই মুহূর্তে আমরা মনে করি যে এই সরকারের পুরোটা করবে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে, আপনি কি ভেবে দেখেছেন যে তার ব্যাপ্তিটা কোথায়? এখন কে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে, এই উত্তরটা কে দেবে, এ প্রশ্ন আমারও। তাহলে কি যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারাই উত্তর দেবেন? যে আমি যদি একটাই ধরি, যদি জুডিশিয়ারির ক্ষেত্রেই ধরি, যে এর এই কাঠামোগত সংস্কারটা আমি এই পর্যন্ত করতে পারবো, বাকিটা রাজনৈতিক ব্যাপার। প্রতিটা সংস্কারের বাস্তবায়ন কিন্তু রাজনৈতিক। আপনি জনপ্রশাসন সংস্কার করলেন, বাস্তবায়ন করতে হবে তো রাজনৈতিকভাবে এটাকে। আপনি দুদকের সংস্কার করলেন, রাজনীতি এসে যদি এটাকে ফাইলবন্দি করে রাখে, আপনি সে কি করবেন এটাকে? আপনি নির্বাচন কমিশন করলেন। এখন আমরা এমন ভাবে করছি যে সেই বিতর্কতে গেলে তো স্যার কোনো সংস্কারই আসলে সাস্টেইনেবল না, যে কারণে বিতর্ক কিন্তু ঘুরে ফিরে ওখানেই আপনি যাচ্ছেন। উনি যেটা বললেন যে এটা যেন রাষ্ট্র সংস্কার একটা অস্পষ্ট ধারণায় পরিণত না হয়, এটা যেন গ্রহণযোগ্য স্পর্শযোগ্য একটা ধারণায় পরিণত হয়, যে আমি এই এই জায়গার যেগুলা রাজনৈতিক সরকার করতে পারেনি আমাদের অতীত অভিজ্ঞতায়, ভবিষ্যতেও তার সীমাবদ্ধতা থাকবে, সে পারবে না। সেটা জুডিশিয়ারি হোক, জনপ্রশাসন হোক, দুদক হোক, অন্যান্য হোক, আমরা তো আইডেন্টিফাই করেছি যে দিজ আর দি মেজর ইনস্টিটিউশনস। আমরা মনে করছি, এখন আমি যদি বলি এর মধ্যে লোকাল গভর্নমেন্ট নাই, আমি তো স্থানীয় সরকারকে সমানভাবে গুরুত্বপূর্ণ মনে করি। আপনি গবেষণা করেছেন যে কিভাবে নিউজ ফ্লো হয়, আপনি যদি নিউজ ফ্লো গুলো বিশ্লেষণ করেন, প্রথম থেকে আপনি খেয়াল করেছেন প্রথম কয়েক সপ্তাহ গেছে শুধু উপাচার্য প্রউপাচার্য নিয়োগ নিয়ে, সংবাদপত্রে আর কোনো কিছু নেই, যেন রাষ্ট্রের আর কোনো প্রয়োজন নেই। আপনি ঠিক যে মুহূর্তে আলোচনা করছেন, এই মুহূর্তে আপনি নিউজ ফ্লো অ্যানালিসিস করেন, সফটওয়্যার দিয়ে আপনি করেন, আপনি দেখবেন এখানে অর্থ খাতের আলোচনা নাই, হঠাৎ করে নাই, শুধু নির্বাচন। অর্থ খাতের অন্তত 20টা সেক্টর রয়েছে, সাব সেক্টর রয়েছে, আরো আপনি তার কোনোটা আলোচনা করছেন কিনা। তার মানে আমরাও কিন্তু সেগমেন্টেড হয়ে যাচ্ছে বিভিন্নভাবে। অথবা আমার কথা হলো, স্যার আপনার কাছ থেকে আমি আরো বিশ্লেষণ শুনবো, আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আওয়ার ডেমোক্রেসিতে নিচে ছোট বিরতি, আমাদের সঙ্গে থাকুন পিছিয়ে একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচনী রোডম্যাপের মারপেচে নির্বাচন ও সংস্কার। দর্শক, 2007 সাল, জি নিশ্চয়ই আমরা আলোচনায় আবারও ফিরছি, যেটা অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা বলছিলেন যে স্যার সংস্কার এবং নির্বাচন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বারবার এই মারপেচের মধ্যেই সরকারও পড়ে যাচ্ছে, এবং আপনি আপনার আলোচনায় বলেছেন যে স্যার এই সরকারকে তার প্রাত্যহিক কাজ সামলাতে হচ্ছে, অনেকগুলো ইস্যুজ আছে যেগুলো মিডিয়াতে আসছে না, ঘুরে ফিরে প্রথম দিকে আসছিল ভিসি নিয়োগ, এরপরে ইদানিং আসছে এখানে নির্বাচন। আসলে স্যার মূলত কোন জায়গায় আমরা গিয়ে, যে আমরা যে জায়গাটায় একটা পর্যবেক্ষণ আমরা দিচ্ছি সবাই, সেটা হলো যে কোনো ক্ষেত্রে আপনি যত প্রলম্বিত হবেন তত আপনার প্রাত্যহিক চাহিদা, আপনার অভ্যন্তরীণ চাহিদা, আপনার অসংখ্য কূটনৈতিক চাহিদা তৈরি হবে। আপনি কি ভেবেছেন যে কূটনৈতিক কুশীলব যারা আছে এই অঞ্চলে বা আরো বিস্তৃত জায়গায়, তারা কি এমনি বসে আছে? তাদের বাংলাদেশ নিয়ে, তাদের নিরাপত্তা সংক্রান্ত, তাদের জোট, সেগুলো কি তাদের কোনো চিন্তা ভাবনা নেই? আমরা যদি খোলাখুলি ভাবি, বাংলাদেশকে নিয়ে কি ভারতের কোনো চিন্তা ভাবনা নেই? গণচীনের কোনো চিন্তা ভাবনা নেই? মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভাবনা নেই? কিংবা ইন্দো প্যাসিফিকের যারা আছেন সদস্য, তাদের কি কোনো চিন্তা ভাবনা নেই? প্রত্যেকের মতো করে কিন্তু চিন্তা ভাবনা করছেন। অতএব আপনি অভ্যন্তরীণ ক্ষেত্রে যত সময় নেবেন, স্বাভাবিকভাবে আপনার সেই চ্যালেঞ্জ তত পরিমাণ বাড়বে। আমরা তো কোনো সময় বেঁধে নিরূপণ করে একেবারে জ্যোতিষী গণনার মাধ্যমে বলে দিচ্ছি না যে এই সময় পর্যন্তই তাকে থাকতে হবে বা এই সময়ের মধ্যে তাকে শেষ করতে হবে। আমরা যদি প্রধান উপদেষ্টার বক্তৃতাটাকে ভাব সম্মেলন অর্থে নিই,
যে আপনারা এনেছেন, আপনারা যখন চাইবেন, এই আপনারা যখন চাইবেন এই চাওয়াটা কাদের? রাজনৈতিক দল একটা অংশীজন, গণমাধ্যমে একটা অংশীজন আমরা যারা বলছি, এবং ছাত্র জনতার যে প্রত্যাশা, ছাত্র জনতা পেশাজীবীর অংশীজন, এবং ছাত্র জনতার ধরুন এখন তাদের অনেক ধরনের চিন্তা ভাবনা, অনেক ধরনের স্কুল তাদের তৈরি হচ্ছে, কিন্তু আমি ছাত্র জনতাকে যদি একটা ইউনিটারি একটা বা একটা ইন্টিগ্রেটেড হোল হিসাবে আমি ধরি, তাহলে তাদের বক্তব্যগুলো তো আমরা বুঝতে পারছি। সবগুলো মিলে আমাদের একটা নেগোসিয়েটিং পয়েন্টে যেতে হবে। কিন্তু আমি আগের কথাতেই আবার আমি বলে শেষ করবো প্রসঙ্গটা, যে সংলাপ আলোচনাটাকে ছোঁয়াচে কোনো কিছু হিসাবে দেখলে চলবে না, পার্সোনাল নন গ্রাটার কোনো হিসাবে চলবে না। এই আলোচনা চলুক, অংশীজনরা চলুক, এবং একই সঙ্গে সরকার তো একটা সময় দিয়েছেন, যে আমি যে কমিশনগুলো করেছি তার জন্য একটা সময় তিনি দিয়েছেন, আমরা তো ধারণাই করতে পারি যে তার একটা কনসালটেশন প্রসেসের জন্য একটা সময় লাগতে পারে। তখন আমি মনে করি যে তার উপরে আমাদের অযাচিত চাপ তৈরি হবে না, ঠিক হবে না। কিন্তু একই সঙ্গে তারও কিন্তু চলমান রাখা, এবং তারও একটা কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে, আমি দায়ী বলবো না, যে সে কোথায় আছে, কি অবস্থানে আছে, সেটা যতটুকু সম্ভব আমাদেরকে হালনাগাদ করা। আমি আবারও ফিরতে চাই মোশাররফ হোসেন আপনার কাছে। এমন ধরনের প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে সরকারের সময়কাল যত প্রলম্বিত হবে কিংস পার্টি তৈরির একটা আশঙ্কা আছে। এরকম কোন বিষয়ে আপনি মানে এই বিষয়টা আপনার কেমন? না, এইটা মানে আমার কাছে এটা মানে একটা ফোবিয়া। কারণ আপনার মনে আছে যে 111 গভর্নমেন্টও কিন্তু এরকম একটা প্রক্রিয়া ছিল, কিন্তু এই প্রক্রিয়া করতে গিয়ে কিন্তু তাদের টোটাল যে লক্ষ্যটা ছিল সেটাকে তারা বিচ্যুত হয়ে গেছে। বরং সর্বশেষ তারা কিন্তু অনেকটা তড়িঘড়ি করে যেতে গিয়ে বাংলাদেশটাকে চরম একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। সুতরাং ওই অভিজ্ঞতা আমি মনে করি এই সরকার, না আমি বলছি না যে এই ধরনের যে আলোচনাগুলো, না আমি আমার বক্তব্যটা আমি বলি, আপনি দেখবেন যে এই সরকার যদি সাকসেস হতে হয় আপনাকে তাকে তো কাজ করতে হবে। আপনার দীর্ঘ 2 মাস হয়ে গেল, আমরা বলছি শেখ হাসিনা স্বৈরাচার, বাংলাদেশের সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে, তার প্রশাসনের লোক তো সব জায়গায় বসে আছে, আপনি কেন সরাচ্ছেন না? আপনি কেন সরাচ্ছেন? আপনাদের ডায়ালগ যারা করতে যাচ্ছে তারা কি এই বিষয়গুলো বলছে? অবশ্যই আমরা বারবার বলছি, আমরা বলেছি গত সরকারের যে বিভিন্ন সেটআপ আছে, আমরা শুনেছি সেটআপ A B C D পর্যন্ত তাদের আছে। তাহলে আপনি কি করেছেন এই 2 মাসে? এখনো তো শেখ হাসিনার সচিবগুলি বসে আছে। এখনো তো আপনি জানেন বাংলাদেশে যেটা হয় যে বিশেষ করে লোকালে যে এমপিরা ডিউ লেটার দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসি নেয়, আপনি কয়টা ট্রান্সফার করেছেন? আপনি কয়জন ডিসিকে ট্রান্সফার করেছেন? তারপর ডিসি ট্রান্সফার নিয়ে যে কেলেঙ্কারি আমরা এখন শুনতে পাচ্ছি, তাহলে আপনার স্বচ্ছতা কোথায়? আপনার জবাবদিহিতা কোথায়? অর্থাৎ আপনি কি একটি ধুমরুজাল তৈরি করতে চাচ্ছেন, না এই সংকট সমাধান করে আগামী দিনে জাতিকে একটা নির্বাচনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন? সেইটা তো আমাদের কাছে প্রশ্ন, সেটা তো প্রশ্ন। এই যে আজকে আপনি দেখবেন যে আমরা আজকে গণমাধ্যমে আমরা দেখলাম যে এই আওয়ামী লীগের বহু নেতারা পালিয়ে গেছে। কিভাবে পালিয়ে গেছে? স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, না কিভাবে পালিয়ে গেল আজকে? তাহলে আমার প্রশাসন কোথায়? কারা এদেরকে সহায়তা করেছে? অর্থাৎ সামগ্রিকভাবে একটা এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু একটা অজানা শক্তি কাজ করছে বলে আমরা মনে করি। সুতরাং সরকার কি কারণ হতে পারে আপনি মনে তো করলেন, কারণটা কি? এটা মনে হতে পারে যে এই সরকার যেই ধরনের ভূমিকা নেওয়া দরকার এদের মধ্যে কেমন একটা নমনীয়তা আছে। কোথায় আপনার মনে হচ্ছে সেটা? এই নমনীয়তা আছে, আপনি যদি আগের সেই দত্তগুলোকে আপনি যদি না সরান তাহলে আপনার রাস্তাটা পরিষ্কার হবে কিভাবে? আমি যখনই হাঁটতে যাব তখনই এই নমনীয়তাটা তো দেখাতে হলে একটা শক্তিশালী পক্ষের সাথে, তাহলে সরকারের কাছে সামনে কোন শক্তিশালী পক্ষ আছে যার কারণে সে নমনীয়? শক্তিশালী পক্ষ নেই, আপনি মনে করতে অন্য কোনো ডিকটেশন আছে কিনা? একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য এই যে কথা নিয়ে আমাদের সোহেল ভাই বলেছে, এই যে এনজিও ওরিয়েন্টেড লোক, আপনি একটা প্রশাসনিক দক্ষতা কিন্তু আলাদা, নিশ্চয়ই এখন সেখানে একটু ঘাটতি আছে বলে আমরা মনে করি। বরং আপনাকে রাজনৈতিক নেতারা কি ডিসিশন আপনাকে নিতে হবে, সেটা কেউ আপনাকে সমর্থন করবে, কেউ করবে না, কিন্তু আপনাকে যদি এগিয়ে যাওয়ার জন্য আপনাকে নিতেই হবে। এই যেমন যে কথাটি শামীম রেজা স্যার বলেছে, রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসে, যেমন আপনাকে একটা কথা বলি যে এরশাদের আমলে এই যে আপনাদের পাশে এই যে এই রোডটা, নজরুল ইসলাম এভিনিউর কথা বলছি, না এই যে না এই যে বসুন্ধরা এই রোডটা যেটা, বাড্ডা বসুন্ধরা, না এই যে এই রোডটা, ও আচ্ছা কলাবাগান, আজকে একটা সামরিক সরকার ছিল বলে কেন ভেঙে চুরমার দিয়েছে, বাড়িঘর ছিল করে দিয়েছে। এটা গণতান্ত্রিক সরকারের পক্ষে কি এটা সম্ভব? উনি বলছেন যে খাল ছিল, সেই খাল, হ্যাঁ সম্ভব, এটা সম্ভব। আজকে এই সরকারের তো কোনো দায় দায়িত্ব নেই, এই সরকার হলো জনগণের জন্য কি কাজ হয় সেটা তারা করবে, সেখানে কেন তাদের এই নমনীয়তা? এখানেই আমাদের প্রশ্ন সবচেয়ে বেশি। আমি একটু হাসান তারিক ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, যেটা মোশাররফ ভাই বলছেন যে সরকার কোথাও না কোথাও যেন একটু নমনীয়, ঠিক স্পিডটা বোঝা যাচ্ছে না, মন্থর, এবং আমি ইন্টারন্যাশনাল কিছু প্রতিবেদনে দেখছি স্লাগিশ একটা শব্দ বলেছে, যে ইকোনমি খুব স্লাগিশ অবস্থায় আছে। একটু যদি বলেন যে কারণটা কি? একটা কি উনি তো আবার কারণও বলে দিচ্ছেন, একটা অভিজ্ঞতার অভাব আছে, যেহেতু রাজনৈতিক সরকার হলে তার এক ধরনের
একটা মেকানিজম থাকে, সেটি কি একটি কারণ কিনা? না, আমি এখানে আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করব। আপনি দেখেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকার 111-এর সরকার, তারা কিন্তু ওই অর্থে পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না, তারাও এক ধরনের ইন্টারিম, হ্যাঁ, তাদের একটা ব্যাকিং ছিল এবং সেই ব্যাকিংটা এই সরকারেরও আছে। এই সরকারের এবং সেনাপ্রধান বলেছেন যে এই সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন এবং সহায়তা তাদের রয়েছে, ফলে ব্যাকিং এর জায়গায় কোনো প্রবলেম নাই। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো এখানে হলো আমি যে বলবো যে ন্যারেটিভস, যে ন্যারেটিভসটা আন্দোলনের ছিল, সেই ন্যারেটিভসের জায়গা থেকে সরে যাওয়ার ফলে এক ধরনের কনফিডেন্সের ঘাটতি তাদের দেখা দিয়েছে। এটা তাদের ইন্টারনাল প্রবলেম। যেমন ধরেন এই আন্দোলনের ন্যারেটিভ কি ছিল? বৈষম্য বিরোধী। এখন আপনি বৈষম্য বিরোধীর জায়গায় যদি আপনি হাত দিতে পারতেন, যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট পারে না উনি বলছেন, ওনারা তো পারতেন একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজ ডিক্লেয়ার করতে, যে বাংলাদেশে ন্যূনতম মজুরি হলো এত টাকা ওয়ার্কারদের। তাহলে বাংলাদেশে এই শ্রমিক বিক্ষোভটি কিন্তু একদিনে প্রশমিত হয়ে যেত, কারণ যেটা 20 বছরের ডিমান্ড যে একটা মিনিমাম ওয়েজ আমাদের রিজনেবল থাকা দরকার। আমরা যারা আইনের ছাত্র, আমরা যখন কোর্টে মামলা টামলা হয়, আমরা অনেক সময় বলি কি যে রিজনেবল টাইম। এই রিজনেবল টাইমটা কিন্তু কোনো সময় একটা ভেগ টার্ম। আমাদের এই ইলেকশন কবে হবে এটাও যেরকম একটা ভেগ টার্মে চলে গেছে। ভেগ টার্মের প্রতি মানুষের আস্থা নাই। আমি শুরুতেই বলেছি মানুষ ট্রেলার দেখতে চায়। আপনি কিছু এরকম ন্যাশনাল মিনিমাম ওয়েজ, আপনি আমাদের পাঠ্যক্রম কমিটি, আমাদের প্রফেশনাল বডিজ যেগুলো রয়েছে, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, এই সমস্ত জায়গায় আপনি এমন কিছু উদাহরণ তৈরি করতে পারতেন যেটার জন্য আপনার ব্যাকিং রেডি আছে, কিন্তু আপনি সেটা করেননি। আমাদের দুদকের ব্যাপারে একটা ফরমান জারি হতে পারত, কিন্তু তারা ফরমান জারি করছেন, কিন্তু সেই ফরমানের সাথে কিন্তু সমন্বয় নাই। আপনি দেখবেন যে আজকে যে ফরমান জারি করছে পরের দিন সেটা বাতিল হয়ে যাচ্ছে। এই কনসিস্টেন্সির অভাব, সমন্বয়হীনতা। এবং আমি আপনাকে উদাহরণ হিসেবে বলতে চাই, যেমন পরিবেশ বিভাগে যে কথা যদি আমি বলি, আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনকে বলা হয়েছে যে তারা চিঠি দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় আমার জানা মতে, যে হাসপাতাল বর্জ্য অমুক প্রতিষ্ঠান তারা প্রশিক্ষিত, তারা সরাবে। কিন্তু ওই প্রতিষ্ঠান কাজ করতে গিয়ে দেখেছে তাদের কোনো অর্ডারই তাদের কাছে নাই। নিশ্চয়ই তারা কিভাবে কাজটা করবে? এইরকম ফরমান জারি করে দিলেই যে সব হয়ে যাবে না, এটা কিন্তু ধরা পড়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের এখানে কিছু পয়েন্ট ছিল। যেমন ধরেন, আমি ট্রেলার বলতেছি, আমাদের দেশে এই লুটেরা ধনীরা 1000 কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, তার মাসুল যদি আমাকে, আমি যারা মধ্য আয়ের মানুষ, আমি একজন শিক্ষক, আমি একজন চিকিৎসক বা আমি একজন আইনজীবী, সেই লুটের মাসুল যদি আমাকে অধিক সুদ দিয়ে দিতে হয়, অধিক পরিমাণ নয়া করনীতির আওতায় দিতে হয়, নিউ ট্যাক্সেশন, তাহলে তারা লুট করবে, ট্যাক্সেশন কি আমার উপরে চার্জ হবে? এই জায়গাগুলোতে মানুষ মিনিমাম কিছু চেঞ্জ দেখতে চেয়েছিল। সেই জায়গাগুলো অন্তর্বর্তীকালীন সরকার এজ এ ট্রেলার অফ দ্য হোল মুভি তারা কিন্তু সেখানে হাত দেখাতে পারেনি। আমি একটু আবার অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা আপনার কাছে আসতে চাই। এরকম একটা আলোচনা স্যার আমরা গণমাধ্যমে শুনতে পাচ্ছি, প্রথম দিকে যে একটা ওভারওয়েলমিং সাপোর্ট, সেইটা কি সময়ের সাথে সাথে কোথাও না কোথাও গিয়ে একটু কমছে? এটা কি আপনার মনে হয় এই স্টেটমেন্টটা? দেখুন, এখন রাজনৈতিক সরকার যখন থাকে তখন জনপ্রিয়তা জরিপের একটা পদ্ধতি আছে। না, এখানে জরিপের না, এটা আলোচনা করি আমরা, এবং সেখানে আপনি দেখবেন 100 দিনের আগে কিছু বলা হয় না। যেমন যুক্তরাজ্যেও আছে যে 100 দিন তারপরে আপনাকে বলবো যে আপনি কি করেছেন না করেছেন। এখন ওই মানদণ্ডের নিরীক্ষে বলবে যে আমার বয়স তো মাত্র 2 মাস, 100 দিন যেতে দাও, তারপরে দেখো। কিন্তু স্যার প্রথম মাসে যে রকম একটা স্যার যে কোনো সমর্থনের যে আপনি একটা গণবিপ্লবের মোমেন্টামে পৌঁছেছেন, নিশ্চয়ই সেই সময়ের যে আবেগ অনুভূতি, সেটা আপনি যখন বাস্তবতায় ফিরে আসবেন, যে শিক্ষার্থী রাস্তায় ছিলেন তাকে 2.5 মাস 3 মাস পরে আবার শ্রেণীকক্ষে ফিরে আসতে হচ্ছে। এটা খুব সহজ কাজ না, কিন্তু যে অভিভাবক বলেন, পেশাজীবী বলেন, তাকে আবার রিয়েলিটি চেকে তাকে চলে আসতে হচ্ছে। এটা একরকম থাকবে না। এই আলোচনার মধ্যে আমি সরকারের যদি এই আলোচনাগুলো যখন আমরা করছি, আমরা কিন্তু একটা নিশ্চয়তাও চাইবো যে আমরা এতদিন যে সমালোচনা করেছি যে আমি খোলা মনে মুক্ত প্রাণে আমি আলোচনা করতে পারিনি, তাহলে এই কথাটাও কিন্তু আমি জোর গলায় শুনতে পাচ্ছি না যে আপনি আলোচনা করেন, আমি নিতে প্রস্তুত। সেই বার্তাটাও কিন্তু আমরা চাই যে আপনি বলেন, আপনি বললে আমার কোনো রকম আপনি হুমকি ধামকির মধ্যে পড়বেন না। এখন আমি যদি কালকে গিয়ে আবার সামাজিক মাধ্যমের ভাষায় ট্যাগিং এর শিকার হই, ট্রলের শিকার হই, আপনি যদি আমাকে লেভেলিং করেন, তাহলে তো আমি তো কোনোভাবেই আমি আর এগোতে পারবো না। সুতরাং এই সরকারের কার্যপরিধি, তার দায়িত্ব, এটা মনে রাখতে হবে যে অনেককে আমরা এনেছি ডেকে যে ভাই আপনি আসেন, তো তাকে এনে তো দূর করা যায় না, সেটা তো সম্ভব না।
কিন্তু তাকেও কিন্তু বলতে হবে যে আপনার কথা আমি শুনতে রাজি আছি। এই আলোচনার মধ্যে আমি যদি প্রধান অংশীজনদের একটা সমর্থনের তালিকা বানাতে চেষ্টা করছিলাম যে এই সমালোচনা শুনলে তো ভয়ের কোনো কিছু নেই, অস্বস্তির কোনো কিছু নেই, সেনাবাহিনীর সমর্থন দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেনাবাহিনী একদম ফোরফ্রন্টে থেকে সমর্থন দিয়েছে, সাবেকরা দিয়েছে, বর্তমানরা দিয়েছে, এটা তো লুকানোর কোনো কিছু নেই। তো সেই সমর্থন রয়েছে, জনসমর্থন রয়েছে, যে বিপ্লবী অভ্যুত্থানকারীরা যে তরুণরা করেছেন তাদের সমর্থন রয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে দাতা সংস্থাগুলোর সমর্থন রয়েছে। আপনি দেখেছেন আনোয়ার ইব্রাহিম আসছেন, তার বন্ধু, আমরা মালয়েশিয়ার সিন্ডিকেটের কারণে ঢুকতেই পারছিলাম না, সেখানে একটা বড় সংখ্যককে তিনি অত্যন্ত সহজে মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশের সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা আমরা পাচ্ছি। সবচেয়ে বড় কথা, রাজনৈতিক দলগুলো অংশীজনরা এই সরকারকে সমর্থন দিচ্ছে, অতএব তাকে শুনতে হবে এবং তাকে বলতে হবে যে আপনার কথা আমি শুনছি, এবং এটা আপনি কোনো রকম অস্বস্তির মধ্যে পড়বেন না, আপনি বলুন, কারণ তা না হলে তো কাজ হবে না। এখানে যারা আছেন তাদেরকে কিন্তু আমরা অন্য পরিচয়ও চিনতাম, সামাজিক আন্দোলনে, ক্ষমতায়নে আমাদের অগ্রভাগে তারা ছিলেন, তাদেরকেই প্রশ্ন করতে হবে তারা সেই একই স্পিড এবং স্পিরিট দেখাতে পারছেন কিনা যখন তিনি প্রশাসনে আছেন, যখন কিন্তু নির্দিষ্ট বিভাগ বা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আমরা জনপ্রিয় সরল আলোচনাও করব না, আমরা তাদের কর্মদক্ষতা সম্পর্কে জানি, তাদের পরিচিতি সম্পর্কে জানি, আমাদের নীতি পরিবর্তনে তাদের প্রভাব সম্পর্কে আমরা জানি, সুতরাং তারা এখানে আছেন। অতএব তারা কি সেই স্পিড এবং স্পিরিট দেখাতে পারছেন কিনা, সেই প্রশাসনিক স্ট্রেংথ তারা দেখাতে পারছেন কিনা। আমরা খেয়াল করছেন যে যখনই নতুন একটা আলোচনা ফ্লো চলে আসছে তখন আমরা অর্থনীতির আলোচনা থেকে কিন্তু সরে যাচ্ছি বারবার, এবং আমরা ওই ঋণ বলেন, বড় প্রকল্পগুলোর কি হবে, আমাদের ঋণ, আমাদের পরিশোধের কি হবে, এটা সহ অসংখ্য আলোচনাগুলো কিন্তু চাপা পড়ে যাচ্ছে। এখন গণমাধ্যম বলবে আমি একদিনে তো সব আলোচনা করব না, কিন্তু আলোচনাগুলো কিন্তু সরকারকে তুলতে হবে, তাকেই বলতে হবে। সুতরাং আমরা বারবার সময়ের আলোচনায় চলে যাচ্ছি, কিন্তু আমরা আমাদের যে সমস্ত, উনি যেটা বললেন যে স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদীতে যাচ্ছেন, আবার সংস্কারকে আমরা রাষ্ট্র সংস্কারের সঙ্গে যুক্ত করে দিচ্ছি আরো বৃহৎ আলোচনায়। তো আমার মনে হয় যে পুরোনো কথাতেই ফিরে আসবো, যে সংলাপ আলোচনাও চলবে, সংস্কারগুলো আমরা সুনির্দিষ্ট একটা আউটকাম আমরা দেখতে চাইব, যে একেবারে এই আমি দাঁড় করালাম, এখন চলুন আমি এটা সংলাপে চলে যাই। আপনারা জনসংলাপের অনেক পথ আছে, অনেক ভাবি না, এই জন্য তো রেফারেন্ডাম দিতে হবে না। এই 6টার জন্য কি আমি কালকে বলছি যে গণভোটের আয়োজন করুন এটা প্রসেসের জন্য? অবশ্যই না। এই জায়গায় তো সরকার অবশ্য পরিষ্কার করেছেন যে ডিসেম্বরের মধ্যে তারা রিপোর্ট পাবেন কমিশনের, এরপর রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের যদি সেটা বললাম যে এখন আমাদের জুডিশিয়ারির মতো বড় জায়গাতে, জনপ্রশাসনের মতো জায়গা, পুলিশের মতো বড় জায়গা, এবং প্রতিষ্ঠান নির্মাণের জন্য যে আইনগুলো প্রয়োজন সেটা করার পরে একই সঙ্গে আমরা আবারও স্মরণ করিয়ে দেব এই সংক্ষিপ্ত অনুষ্ঠানেও, যত সময় যাবে তত চ্যালেঞ্জ বাড়বে এবং অনিশ্চয়তা কেন উঠছে, অনিশ্চয়তার কথা কেন উঠছে, তাহলে সেদিক থেকে আমি বলবো রাজনৈতিক দলগুলোকে এরকম অনুষ্ঠানে এসে বলতে হবে কেন সে অনিশ্চয়তার বোধের মধ্যে পড়ছে, যদি সে পড়ে থাকে। আমার কাছে কিন্তু মনে হচ্ছে মোশাররফ ভাই আছেন, আমি তার দায়িত্বটা নিয়ে উল্টা বলছি, ফখরুল সাহেব কেন গেলেন, কি বললেন, অর্থাৎ আমি তার সাক্ষাৎকার থেকে, তার উপস্থিতি থেকে আমরা একটা অনুমান করে নিচ্ছি। আমি চাই যে জনাব ফখরুল ইসলামের মতো লোকেরা এখানে এসে বলুক যে তার অনিশ্চয়তার বোধটা কেন হচ্ছে, এবং একই সঙ্গে সরকারও বলুক যে তোমার অনিশ্চয়তার কারণটা কি। আমি তো অনিশ্চয়তার কোনো কারণ নেই, অর্থাৎ প্রত্যেকের ব্যাপারটা। আমি যদি সময় থাকে, দেখেন এই যে পররাষ্ট্র নীতির আপনি খেয়াল করছেন কিনা যে বাংলাদেশের একটা ডিসকোর্স বা একটা বয়ানের বড় পরিবর্তন লক্ষ্য করছি আমরা। আপনি দেয়ালের চিকাতে যদি স্টেনসিলসে দেখেন, আপনি তাদের বিভিন্ন বক্তব্য দেখেন, আমরা কিন্তু এটা আগে করিনি। আমাদের এখানে কোনো অঞ্চলের প্রতি বিরোধিতা অবিরোধিতা, এটা যাদের আমরা একটু বয়স হয়েছে তারা 70-এর দশক 80-র দশক সম্পর্কে আমরা পরিচিত। 90 দশকে এসে আমরা একটা বাস্তবসম্মত কূটনীতিতে যাবার চেষ্টা করেছি। সেটা আপনি পশ্চিমমুখী হবেন না পূর্বমুখী হবেন সেটা আলাদা আলোচনা, কিন্তু আমরা কিন্তু একটা জনবয়ানের একটা ধারা লক্ষ্য করছি আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, বিশেষ করে আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে এবং আমাদের অবহিত প্রতিবেশীদের সঙ্গে, এবং যে প্রতিবেশীর সম্পর্কে আলোচনা করছি সে বিশ্ব শক্তিরও এখন অংশ, এবং অবশ্যই সে উদীয়মান একটা বড় আঞ্চলিক পরশক্তি। এখন আপনি যখন এই সংস্কারগুলো করছেন, এইটা আপনি একটা দীর্ঘমেয়াদী যদি জটিলতার মধ্যে ফেলে দেন এবং একটা জনবয়ান তৈরি হয় কোন দেশ সম্পর্কে, কোন অঞ্চল সম্পর্কে, আপনি কিন্তু সেটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিনা, কারণ তার সঙ্গে জাতীয় নিরাপত্তার প্রশ্ন, তার সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক বিষয়। আমি এই প্রসঙ্গটা তুলে এটাও বোঝাতে চাইলাম যে এটাও যদি আপনি এখন সংস্কারের অংশ হিসেবে গ্রহণ করেন এরকম ইস্যুসগুলোতে, তাহলে তো আপনার 2 দশক সময় প্রয়োজন পড়বে, কারণ এই মনোভঙ্গি তৈরি করা, এইটা তৈরি করা একটা দীর্ঘ সময় সাপেক্ষ বিষয়। অতএব আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কতটুকু আপনার অর্জনযোগ্য এবং কতটুকু স্বপ্ন দেখা যায়। আপনি তো এখানে আমি একটু স্বামী স্যারের সাথে একটু বলি, উনি বলেছে যে মির্জা ফখরুল ইসলাম স্যার, আমরা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছি, আমরা বলেছি আপনি একটা রোড ম্যাপ দেন,
স্যার যেটা জানতে চাইছেন যে আপনাদের ভিতর কোথাও কি কোনো শঙ্কা কাজ না, করছে শঙ্কা কাটছে এই জায়গায় কাজ করছে। না, এটা পরিষ্কার আপনাদেরকে এই বিষয়টা তো পরিষ্কার করতে হবে কেন শঙ্কাটা কাজ না, করছে? আমরা বলার চাইতে রাজনৈতিক অংশীজনরা বললে আরো ভালো হয়। আমরা বলতে স্যার আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা বলতে কেন সেই শঙ্কাটা কাজ করছে? আমরা শঙ্কাটা বলতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে যদি একটা সুনির্দিষ্ট রূপরেখা হয় যে আমার এই সময়টা আমার সংস্কারে লাগবে, এই সময়টা আমার রাজনৈতিক দলের সাথে আমার কনসালটেশনে লাগবে, এই সময়টা আমার বাস্তবায়নে লাগবে, তাহলে আমি কিন্তু আমি তো রাজনৈতিক দল, আমারও তো একটা কর্মসূচি আছে, আমারও তো নেতাকর্মী সমর্থক আছে, আমি তো তাদেরকে ম্যানেজ করে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। কারণ আমার সামনে কিন্তু যেই দাবিটা আমি দীর্ঘ 17 বছর করেছি যে আমি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই, সেই নির্বাচন করার জন্য তো আমারও তো একটা প্রস্তুতি দরকার আছে। তা আপনি কি আমাকে সেই প্রস্তুতির সময়টা দেবেন না? আমাকে সেই কাজগুলি করার মতো কি আপনি একটা টাইমলাইন দেবেন না যে এই জায়গায় গিয়ে আমরা এই জায়গায়? আপনারা আশঙ্কা নেই কিন্তু আপনাদের প্রস্তুতির জন্য আপনারা মনে করছেন টাইমলাইন আমার না, যে কোনো রাজনৈতিক দলই এটা করতে মানে রাজনৈতিক দলগুলো এই চাপটা দিচ্ছে যার জন্য আমরা বলেছি আপনি একটা রোড ম্যাপ কর দেন। তাহলে কি আশঙ্কা নেই মোশাররফ ভাই? আমরা এখনো আশঙ্কা আছে, এটা আমরা এখনো বিশ্বাস করতে চাই না। কিন্তু না, এটা তো আমরা একটু অন্যরকম প্রশ্ন। আশঙ্কা আছে এটা আপনি বিশ্বাস করতে চান না? আমরা চাই না, এখনো চাই না, কিন্তু আমরা চাই হতে পারে, কিন্তু এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে আমরা চাই। যার কারণে আপনি আরেকটু জিনিস আপনি যে আজকে এই যে কথাটা বলেছে সংস্কার, আমি তো মনে করি সংস্কার শুধু ফর্মাল হবে তা না, আপনি নানা ইনফর্মাল তো শুরু হতে পারে। আপনি আজকে এই সরকারই তো আজকে এটাও তো একটা আসলে আলোচনাগুলো তো শুনছি। আপনি দেখেন আইন মন্ত্রণালয়, আপনি আগে আমরা কিভাবে নির্বাচন কমিশন চাই একটা আলোচনা সেমিনার করতে পারে, আলোচনা করতে পারে, রাজনীতির দল তারেক ভাই বললেন যে অনেক নির্বাহী আদেশেও তো অনেক কিছু করে দিতে পারে, কিন্তু সেখানে হয়েছে, কিন্তু হচ্ছে না। আপনি দেখেন আমার বিচার বিভাগ কি হবে, আমার বহু এক্সপার্ট আছে, আমার একটা জনমত তৈরি হতে পারে, সেই ধরনের পদক্ষেপ কি আপনি কোন জায়গা থেকে দেখছেন না? যার জন্য আমরা মনে করি একটা ডেডলক আছে, এটাকে আপনি ওপেন করে দিতে হবে। ডেডলক ওপেনের উপায়টা যদি না, ডেডলকের আমার মনে হয় একটা জায়গায় ফোকাস করা উচিত। আবারও আমরা মানে আন্দোলনের ন্যারেটিভ থেকে দূরে সরে যাচ্ছি বলে মনে হয়। সেটা হলো যে আন্দোলনের আরেকটা জায়গা ছিল, যেটা আপনি হয়তো কিংস পার্টি একটা পুরানো বয়ান, এখানে কিন্তু একটা নয়া বয়ান এসেছে। সেটা কি? নবায়িত রাজনৈতিক শক্তির উত্থান। নবায়িত রাজনৈতিক, হ্যাঁ, এবং এই নবায়িত রাজনৈতিক শক্তি যারা, আপনি দেখেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা ট্রেডিশনাল ছাত্র আন্দোলনের মতো না, নিশ্চয়ই অবশ্যই বিভিন্ন ধারার একটা কনভার্জেন্স, একটা বাংলাদেশি ইসলাম, একটা সেকুলার ছাত্র সংগঠন, আবার একটা ধরেন লিবারাল ছাত্র সংগঠন, যেটাকে তারা বলছে একটা ইনক্লুসিভনেসের কথা বলছে। হয়তো আমি অন্যভাবে ইনক্লুসিভনেসকে চিন্তা করি। এই যে যাদেরকে আমরা জেনজি বলি, যাদের মাথার উপরে নানা দাদারা বসে আছে এখন উপদেষ্টা হয়ে, হ্যাঁ, এই যে জেনারেশন গ্যাপ, হ্যাঁ, এই জায়গায় নানা দাদা বনামই জেনজি, মাঝখানে একটা গ্যাপের জায়গা আছে, এই গ্যাপটা নিশ্চয়ই ফিল আপ করতে হবে। সেটা ফিল আপ করার জন্যই হলো এই নয়া বয়ান, যেখানে তরুণরা ইনক্লুসিভনেসের কথা। একদম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। দর্শক, 2007 সালে 1-11-এর সেই তত্ত্বাবধায়ক সরকারের বাস্তবতায় আমরা শুরু করেছিলাম রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান। পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে আমরা অনুষ্ঠানের নাম পরিবর্তন করে নির্ধারণ করেছি আওয়ার ডেমোক্রেসি। কিন্তু দেশের রাজনৈতিক সরকারগুলোর ব্যর্থতায় আবারও এমন এক বাস্তবতায় এসে আমরা দাঁড়িয়েছি যখন অংশগ্রহণমূলক নির্বাচন ও গুণগত গণতন্ত্রের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগের মধ্য দিয়ে আমরা আবারও গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছি। এমন বাস্তবতায় দর্শক, আগামী সপ্তাহ থেকে আওয়ার ডেমোক্রেসির স্থলে RTV-তে সম্প্রচার হবে রোড টু ডেমোক্রেসি। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।